সবাইকে চ্যানেলে স্বাগত। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেমিস্টার 3 CC3 ভারত রোম বাণিজ্য সম্পর্কে আলোচনা করো 20 মার্কসের আনসার। উত্তর দেখে নাও ঝটপট। চীন রোম বাণিজ্যে ভারত মধ্যবর্তী ভূমিকা পালন করার সাথে সাথে ভারতও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই বাণিজ্যে লিপ্ত হয়ে পড়ে। ফলে চীন ও পূর্ব এশিয়ার পণ্যদ্রব্য যেমন ভারত হয়ে রোমে যেত, তেমনি ভারতের নিজস্ব উৎপাদনও রোমে যেত। এই রোম ভারত বাণিজ্যে ভারতীয় বন্দরগুলি থেকে কী ধরনের পণ্যদ্রব্য রোমে যেত তার বর্ণনা পাওয়া যায় প্লিনির ন্যাচারালিস হিস্টোরিয়া, টলেমির জিওগ্রাফিকে হুফেগেসিস ও অজ্ঞাত গ্রিক নাবিক রচিত পেরিপ্লাস থেস এরিথ্রিয়াস থ্যালাসিস গ্রন্থ থেকে। খ্রিস্টীয় প্রথম শতকের মধ্যভাগে ভারত মহাসাগরের মৌসুমি বায়ুর গতি প্রকৃতি বণিক ও নাবিকদের কাছে জানা হয়ে যায়। তার দরুন পশ্চিম থেকে প্রাচ্যে আসার জন্য একমাত্র স্থলপথের ওপর অপরিহার্যতা অনেকাংশে হ্রাস পায়। মৌসুমি বায়ুর ব্যবহারের ফলে ভূমধ্যসাগরীয় বন্দর থেকে লোহিত সাগরের মধ্যে দিয়ে আরব সাগর পেরিয়ে ভারতীয় উপকূলে পৌঁছানো সম্ভব হয়ে ওঠে। স্ট্র্যাবো জানিয়েছেন, তিনি যখন তার বন্ধু মিশরের প্রশাসক ইলিয়াস গ্যালাসের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন তখন তিনি আলেকজান্দ্রিয়া বন্দর থেকে ভারতের উদ্দেশ্যে কমপক্ষে 120টি জাহাজকে পাড়ি দিতে দেখেছিলেন, অথচ মাত্র কিছুদিন আগেও ভারতে সমুদ্র পাড়ি দিয়ে বাণিজ্য যাত্রা ছিল বিরল ঘটনা। নেক্সট প্যারাগ্রাফ। পেরিপ্লাসে ও টলেমির ভূগোলে খ্রিস্টীয় প্রথম 2 শতকে ভারতীয় উপকূলের প্রধান বন্দরের তালিকা পাওয়া যায়। ভারতের বন্দরগুলির মধ্যে অন্যতম প্রসিদ্ধ ছিল বারবারিকাম, যা সিন্ধু নদের মোহনায় অবস্থিত। পশ্চিম উপকূলের অন্যতম শ্রেষ্ঠ বন্দর ছিল বারুগাজা, যার বিশদ বর্ণনা পেরিপ্লাসে পাওয়া যায়। পেরিপ্লাসে বলা আছে যে স্থানীয় শাসক ম্যাম বানুজ অর্থাৎ সক্ষত্র নহপান বিদেশি জাহাজে গমনাগমন সহজতর করার উদ্দেশ্যে স্থানীয় মাঝি মল্লার ও নাবিকদের নিয়োগ করতেন। বারুগাজা বন্দরের উত্থানের অন্যতম কারণ ছিল এই বন্দরের সঙ্গে নিকটস্থ ও দূরবর্তী পশ্চাৎভূমির নিয়মিত বাণিজ্যিক সংযোগ। পরের প্যারাগ্রাফ। বারুগাজার দক্ষিণে কঙ্কন উপকূলে 3টি বন্দরের নাম পেরিপ্লাসের রচনাকারে জানা ছিল। এই 3টি বন্দর হল যথাক্রমে সুপারা, ক্যালিয়েনা ও শিমুল্লা। সুপারা নিঃসন্দেহে আধুনিক সোপারা, যা বম্বের কাছেই অবস্থিত। শিমুল্লা বন্দরটি বম্বের 23 মাইল দক্ষিণে বর্তমান চৌলের সঙ্গে শনাক্ত করা হয়েছে। ক্যালিয়েনা অবশ্যই কল্যাণ পেরিপ্লাসের বর্ণনা থেকে মনে হয়। এই 3টি বন্দর ছিল সাতবাহনদের রাজত্বের অন্তর্ভুক্ত। পরের প্যারাগ্রাফ দেখো। রোম ভারত বাণিজ্যে যে পণ্যগুলি লেনদেন হতো প্লিনি, পেরিপ্লাস ও টলেমির ভূগোল থেকে তার খানিকটা আন্দাজ করা সম্ভব। কৃষিজাত পণ্যের মধ্যে চাল ও গম কঙ্কনের বন্দর থেকে পূর্ব আফ্রিকার উপকূলে রপ্তানি হতো। চাল ভৃগুকচ্ছ ও মালাবারের বন্দর থেকেও রপ্তানি হতো। সুগন্ধি ও মশলার মধ্যে গোলমরিচ বিশেষভাবে রোমের বাজারে আদৃত হতো। মালাবার থেকে দারুচিনিও রপ্তানি হতো। চন্দন কাঠ, সেগুন কাঠ ও মেহগনি কাঠের কদরও কিন্তু যথেষ্ট ছিল। শিল্প সামগ্রীর মধ্যে ভারতীয় কাপড়, সাধারণত মোটা কাপড় ও মসলিন দুই রোমের বাজারে যেত। মসলিনের প্রতি রোমানদের প্রবল আকর্ষণের কথা সুবিদিত। অন্যদিকে চীনের রেশম ও রেশমজাত বস্ত্র ভারতের বিভিন্ন বন্দরের মধ্যে দিয়ে রোমের বাজারে পৌঁছত। ফলে ভারতীয় বন্দরগুলি রেশমের আন্তর্জাতিক বাণিজ্যে অংশ নিতে শুরু করে। অন্যদিকে রোম তথা পশ্চিম এশিয়া থেকে ভারতে আমদানির তালিকা ক্ষুদ্রতর ও পণ্যের তালিকাতেও বৈচিত্র্য কম ছিল। খাদ্যদ্রব্যের মধ্যে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে খেজুর নিয়মিত আমদানি হতো বারুগাজাতে। ইটালীয় লাউডিসীয় ও আরবি সুরার আমদানির কথা পেরিপ্লাসে বর্ণিত হয়েছে। মালাবারেও বিদেশি সুরা আমদানি হতো। প্লিনি ও পেরিপ্লাস একত্রে মিলিয়ে পড়লে মনে হয় ব্যাবিলন ও আলেকজান্দ্রিয়ার সূচিশিল্প শোভিত কাপড় বারবারিকাম বন্দরে আসত। কাচের পাত্র আমদানি হয়ে বারবারিকাম, বারুগাজা ও মালাবারের বন্দরে নিয়মিত আসত। কিছু ধাতু ও আমদানিযোগ্য পণ্যের মধ্যে ছিল যথাক্রমে তামা, টিন ও সীসা। এছাড়া সোনা ও রূপোর আমদানির কথাও জানা যায়। রোমের স্বর্ণমুদ্রারও বুলিয়ান হিসেবে আমদানি হতো পশ্চিম উপকূলের বিভিন্ন বন্দরে। রোম ভারত বাণিজ্যে লেনদেনের তালিকা ও বহর দেখলে বুঝতে অসুবিধা হয় না যে বাণিজ্যে লাভ লোকসানের পাল্লা ভারতের দিকেই ঝোঁকানো ছিল।
22 খ্রিস্টাব্দে রোম সম্রাট টাইবেরিয়াস অভিযোগ করেছিলেন যে বিলাস ব্যসনের চাহিদা মেটাতে রোম সাম্রাজ্যের সম্পদ অপসৃত হয়ে যাচ্ছে। প্লিনি আরও অর্ধ শতাব্দীর পর সখেদে মন্তব্য করেন যে প্রতি বছর ভারতীয় পণ্য তাদের আদত দামের 100 গুণ বেশি দামে রোমের বাজারে বিক্রি হওয়ায় রোম সাম্রাজ্যকে বছরে 550 লক্ষ টাকা শেষ পরিমাণ অর্থ হারাতে হতো। পরের প্যারাগ্রাফ, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের মতে নিরো রাজত্বের সময় থেকে রোমক মুদ্রা ব্যবস্থায় পরিবর্তন আসে। রোমের মুদ্রার ওজন কমানো হয় কিন্তু ধাতব বিশুদ্ধ বজায় রাখা হয়। হুবিস্কের সময় থেকে কুষাণ মুদ্রার ক্ষেত্রেও বদল দেখা যায়। কুষাণরা রোমা মুদ্রার ওজন অবিকৃত রাখেন কিন্তু মুদ্রায় খাদের পরিমাণ বাড়িয়ে দেন। ফলে কুষাণ ও রোমক মুদ্রার ব্যবস্থায় সাদৃশ্য থাকা সত্ত্বেও একটি প্রধান পার্থক্য ছিল। এই কারণে আন্তর্জাতিক বাজারে রোমের মুদ্রার সঙ্গে দীর্ঘদিন ধরে পাল্লা দেওয়ার ক্ষমতা কুষাণ মুদ্রায় ছিল না। রোমের সঙ্গে বাণিজ্যের অন্যতম প্রধান প্রমাণ ভারতের নানা স্থানে রোমক মুদ্রা আবিষ্কার। স্যার মার্টিমার হুইলার 5-এর দশকে ভারতে 68টি রোমক মুদ্রা ভাণ্ডারে তালিকা করেছিলেন। তার মধ্যে 57টি বিন্ধ্য পর্বতের দক্ষিণে অবস্থিত মৌসুমী বায়ুর উন্নততর ব্যবহারের ফলে পাশ্চাত্যের জাহাজগুলির পক্ষে অপেক্ষাকৃত কম সময় দক্ষিণ ভারতে পাড়ি দেওয়া সহজসাধ্য হয়ে ওঠে। এই দিক থেকে বিচার করলে দক্ষিণ ভারতে ও দাক্ষিণাত্যে রোমক মুদ্রা ভাণ্ডারে আধিক্য থাকা স্বাভাবিক। লাস্ট প্যারাগ্রাফ, বাণিজ্যের ইতিহাসের দিক দিয়ে এই যুগে তাৎপর্য অনস্বীকার্য। লেনদেনের পরিমাণ যে দেশের অভ্যন্তরে ও বাইরে বহুল পরিমাণে বাড়ল তাই নয়, এই প্রথম ভারতীয় উপমহাদেশের বাণিজ্যিক ক্রিয়া আন্তর্জাতিক চরিত্র লাভ করল। কুষাণ রাজারা রোমের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে যথেষ্ট আগ্রহী ছিলেন। পরিশেষে বলা যায় দক্ষিণ ভারতীয় বন্দরগুলি রোমের সঙ্গে সমুদ্র বাণিজ্যে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই দিক থেকে বিচার করলে দক্ষিণ ভারতে ও দাক্ষিণাত্যে রোমক মুদ্রা ভাণ্ডারে আধিক্য থাকা স্বাভাবিক। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক বাটনটি প্রেস করে দিও। আর যদি পারো তাহলে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।